রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সাবেক প্রধানমন্ত্রী, এখন যারা ক্ষমতায় আছেন তাদের কাছে তিনি সাবেক। পদত্যাগ করেছেন কি করেননি, মানে লিখিতভাবে তিনি পদত্যাগ করেছেন কি করেননি, বা তিনি যে বাংলাদেশ থেকে চলে গেলেন, এটা কি স্বেচ্ছায় চলে যাওয়া নাকি পালিয়ে চলে যাওয়া, নাকি কৌশল অবলম্বন করে তিনি এমন কিছু ঘটানোর চেষ্টা করছেন যা কিনা বর্তমানে এই মুহূর্তে যারা ক্ষমতায় আছেন তাদের পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। এবং এগুলো নিয়ে যে বহুমুখী চক্রান্ত হচ্ছে এবং একটির সঙ্গে কপি খুঁজে পাননি, তার কাছে এ ধরনের কোনো প্রমাণ নেই। আর শেখ হাসিনা যাওয়ার সময় তার সঙ্গে কোনো কথা বলে যান, যারা বর্তমান সরকারের একেবারে অন্ধভক্ত তাদের বক্তব্য হলো শেখ হাসিনার পদত্যাগের দরকারটা কি। অনেকে বলার চেষ্টা করছেন যে আমাদের বাবা মা তো সেই 1946-এ বিয়ে করেছেন, কাবিননামা নেই, তাহলে কি আমরা কি জারজ সন্তান? আমাদের বাবাও এতকাল একসাথে বসবাস করেছেন, অথবা যে স্ত্রী অন্যের হাত ধরে পালিয়ে গেছে বা ঘর ছেড়ে উধাও হয়ে গেছে সে তালাক দিলেই কি না দিলেই বাকি, এ সকল কথাবার্তা বলা হচ্ছে। এগুলো সবই আবেগের কথা। রাষ্ট্র চলে নিয়মের অধীন, রাষ্ট্র চলে সংবিধানের অধীন। এবং আপনি বিপ্লবী সরকার বলেন, মিলিটারি বা মার্শাল ল বলেন, কিংবা নির্বাচিত গণতান্ত্রিক সরকার বলেন, সব ক্ষেত্রেই বৈধতার জন্য রাষ্ট্রীয় দলিল লাগবে। রাষ্ট্রীয় দলিল ছাড়া হবে না। এবং এখান থেকেই আসলে সমস্যাটা শুরু, যে বর্তমান সরকার যদি বৈপ্লবিক সরকার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায় বা পরিচয় দিতে চায়, তাহলে বিপ্লবটা কি, হোয়াট ইজ কল্ড রেভলিউশন, দ্যাট শুড বি আইডেন্টিফাইড। প্রথমত এটা চিহ্নিত করতে হবে বিপ্লবটা কি, এবং বিপ্লবের একটা প্রোক্লেমেশন লাগবে, একটা ঘোষণাপত্র লাগবে। যেমন ধরুন আমাদের স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধের একটা ঘোষণাপত্র আছে। যেমন আমাদের সংবিধান, সংবিধানের একটা মৌল ভিত্তি রয়েছে, এই সংবিধানটা কিভাবে রচিত। তো সংবিধান, আমাদের সংবিধানের রচনার দুটো মৌলিক ভিত্তি রয়েছে। প্রথম ভিত্তিটা হলো যে এরকম একটা সংবিধান রচিত হবে, এই জন্য সংবিধান রচনা সংক্রান্ত যে গণপরিষদের ভোট, সেই ভোট সংগঠিত হয়েছে এবং তার একটা কমিটি, সেই কমিটি কাজ করেছে। দুই নম্বর হলো সেই কমিটি থাকাকালীন অবস্থায় আবার মুক্তিযুদ্ধ হয়েছে এবং সেই মুক্তিযুদ্ধ সেই কমিটিটিকে দায়িত্ব দিয়েছে আবার। এবং সেই মানে মুক্তিযুদ্ধের পরে যখনই একটা দেশ নতুন করে অভ্যুদয় হয়, তার একটা নতুন সংবিধানের একটা ফান্ডামেন্টাল নেসেসিটি তৈরি হয়ে যায়। তো কাজে 1972 সনের যে সংবিধান, এটা এরকম সংবিধান নয় যেটা আপনি ছুঁড়ে ফেলে দেবেন, কিংবা ধরুন আপনি রাতারাতি একটা সংবিধান তৈরি করে ফেলবেন, নতুন একটা সংবিধান তৈরি করে ফেলবেন। সংবিধান কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সংবিধান গৃহীত হয়, সেটারও একটা নতুন নিয়ম কানুন রয়েছে। যেমন এই মুহূর্তে পুরনো সংবিধান যদি বাদ দিতে হয়, আপনাকে প্রথমে একটা রেফারেন্ডাম লাগবে, একটা গণপরিষদের ভোট লাগবে। ভোট ছাড়া আপনি কোনো অবস্থাতেই এই সংবিধান, নতুন কমিটি গঠন করা, যা কিছু করা, এটার কোনো আইনগত ভিত্তি নেই, কখনো এটা হবে না। দ্বিতীয়ত, যে এই সংবিধানটি পার্লামেন্ট কর্তৃক, অর্থাৎ প্রথমে গণপরিষদের একটা ভোট হবে, পার্লামেন্ট কর্তৃক গৃহীত হতে হবে, এবং 3/4 ভোটে 3 ভাগের 4 ভাগের 3 ভাগ সদস্য ভোট দিয়ে সেই সংবিধানকে গৃহীত করতে হবে। এবং এর মধ্যে আরো অনেকগুলো ধাপ রয়েছে। এখন 72-এর সংবিধান ঠিক ওই প্রতিটি ধাপ পার হয়ে আজকের এই জায়গাতে এসেছে। তো কাজেই তাকে বাদ দেওয়ার জন্য এরকম ধাপ দরকার হবে, আবার নতুন একটা সংবিধান গ্রহণ করার জন্য সেই ধাপটি প্রয়োজন হবে। তো এসব ঝুঁকি ঝামেলার কারণে কি হলো, যে বিপ্লবী সরকার, যেভাবে আমরা সবাই বলছি, ঠিক সেইভাবে বিপ্লবী সরকারের যারা কর্তা ব্যক্তি, তারা সিদ্ধান্ত নেওয়ার মতো সময় সুযোগ কোনোটাই পাননি। তারা সংবিধান স্থগিত করার মতো ওই মুহূর্তে সময় পাননি। আর এই সংবিধানের অধীন তারা শপথ গ্রহণ করে এখন বহুমুখী জটিলতার মধ্যে পড়ে গিয়েছেন। না এটা মার্শাল ল গভর্নমেন্ট, মার্শাল ল গভর্নমেন্ট হলে অতীতে সংবিধান স্থগিত করে, তারপর যিনি প্রধান সামরিক আইন প্রশাসক
তিনি নিজে অথবা রাষ্ট্রপতি যিনি থাকেন তার মাধ্যমে যে ডিগ্রি জারি করা হয়, এগুলো পরবর্তীতে সংবিধানে গৃহীত হয়ে যায়, অটোমেটিক গৃহীত হয়ে যায়। তো যাই হোক, এখন এই যে বর্তমান যে সমস্যা, এই সমস্যার প্রেক্ষিতে দেখা গেল যে বারবার শুধুমাত্র একটার পর একটা সমস্যা আসছে, এবং সেই সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা যেটা, যে শেখ হাসিনার পক্ষ থেকে বলা হচ্ছে একবার তিনি পদত্যাগ করেছেন, আবার তিনি বলছেন তিনি সংবিধানের অমুক অমুক ধারা অনুযায়ী পদত্যাগ করেন। তার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন তার মা পদত্যাগ করেননি, এবং তিনি এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী। এরপরে দেখুন আওয়ামী লীগের যে লক্ষ লক্ষ নয় কোটি কোটি নেতাকর্মী যারা গা ঢাকা দেয়া আছে, এবং ৬ তারিখে তাদের আগস্ট মাসের যে অবস্থা ছিল তার সাথে এখন ৬,০০০ গুণ ভালো অবস্থানে আছে। এই হুটহাট করে মানে তারা এই শুনলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে মুখে মাস্ক পরে তারা মিছিল করেছে, তারপরে চট্টগ্রামে তারা মিছিল করেছে, তারপরে গুলিস্তানে তারা মিছিল করেছে। এই ঝুটিকা যে কর্মকাণ্ডগুলো তারা চালাচ্ছে, এটা তাদেরই যে প্ল্যান বি, সেই প্ল্যান বি এরই একটা অংশ। এবং আরেকদিকে গুজব ছড়িয়ে পড়েছে যে আগরতলাতে প্রবাসী সরকার গঠিত হবে, বা আগরতলাতে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ তারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। কেউ আবার বলার চেষ্টা করছেন যে কলকাতা থেকে শেখ হাসিনা দিল্লি থেকে শেখ হাসিনা কলকাতাতে চলে এসেছেন। কেউ বলছেন তিনি কলকাতা থেকে আবার কয়েকদিন পর আগরতলা যাবেন, এবং আগরতলার সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অনেক ঘটনা, এগুলোর একটা ঐতিহাসিক সংযোগ রয়েছে। এবং এই সমস্ত গুজব যখন একেবারে ডালপালা বিস্তার করে যাকে বলা হয় মহাগুজব তৈরি করবে, ঠিক সেই সময়টাতে আমাদের যে সেনাবাহিনী প্রধান তিনি চলে গেলেন আমেরিকা ভ্রমণে, দীর্ঘ আমেরিকা ভ্রমণে, ডক্টর মোহাম্মদ ইউনূস একা। এর মধ্যেই হঠাৎ করে একেবারে বোম ব্লাস্টিং, যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি একজন শীর্ষ সাংবাদিকের কাছে স্বীকার করেছেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র তার কাছে নেই। এবং এটা নিয়ে এখন বাংলাদেশে তুল কালাম কাণ্ড ঘটছে। যারা শাহাবুদ্দিন চুপ্পুকে বিদায় করার জন্য একেবারে কোমরে গামছা বেঁধে নেমেছেন, গণভবনে, বঙ্গভবনে যাচ্ছেন, এবং সেখানে একের পর এক বিদ্রোহ বিপ্লব করছেন, তার সঙ্গে সঙ্গে আবার উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছেন, এবং প্রধান উপদেষ্টার যে অফিস, সে অফিস রীতিমতো তালগোল পাকিয়ে ফেলেছে। এবং এদিকে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের অবস্থা নিয়ে আরেকটি গুজব ছড়িয়ে পড়েছে যে তিনি অসুস্থ বা তার চিকিৎসা প্রয়োজন, বা তিনি চিকিৎসা নিচ্ছেন, এরকম একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে এই যে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে যে কাণ্ড ঘটছে, এটাকে তুল কালাম কাণ্ড বললে ছোট কাণ্ড বলা হবে। এর কারণ হলো যে যারা ক্ষমতায় এসেছেন তারা দীর্ঘদিন ধরে যদি একটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিতেন, এবং তাদের যদি একটা আদর্শ থাকতো রাষ্ট্র পরিচালনা করার জন্য, বিদ্রোহ করার জন্য, বিপ্লব করার জন্য, অভ্যুত্থান করার জন্য একটা মার্শাল প্ল্যান তাদের থাকতো, এবং সেই প্ল্যানের ধারাবাহিকতায় যদি তারা অনেক কিছু করতো, যেমন ধরেন আমাদের মুক্তিযুদ্ধ তৈরির আগেই মুক্তিযুদ্ধের পতাকা তৈরি হয়ে গিয়েছে, স্বাধীন বাংলাদেশের পতাকা তৈরি হয়ে গেছে। এই দেশটির নাম ছিল পূর্ব পাকিস্তান। সেই পূর্ব পাকিস্তান, অনেকে পূর্ব বাংলা বলতো, সেটার নাম যে বাংলাদেশ হবে, এটা 1971 সনের 26শে মার্চের আগেই ইট ইজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড। দেশের নাম বাংলাদেশ। এই বাংলাদেশের পতাকা আপনার জানুয়ারি মাসের 4 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় পতাকা, স্বাধীন দেশের পতাকা উত্তোলন করা হয়েছে। এই দেশের যে জাতীয় সঙ্গীত, একটা নতুন দেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটাও কিন্তু যুদ্ধ শুরু করার আগেই হয়ে গেছে। এরপর যখন যুদ্ধ শুরু হলো, সঙ্গে সঙ্গে একটা সরকার গঠিত হলো, প্রবাসী সরকার, এবং সেই সরকার শপথ গ্রহণ করা হলো, এবং সেই সরকারের অধীন সেনাবাহিনী, সেই সরকারের অধীন প্রবাসী সরকার, সমস্ত কাজকর্ম যে একেবারে সিস্টেমেটিক ওয়েতে যখন মানে চলতে থাকলো, এবং তার প্রেক্ষিতে যখন 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় আসলো, বিজয়ের পরে সরকার পরিচালনা করতে, রাষ্ট্র গঠন করতে, কোনো কিছু করতেই যারা বিজয়ী হয়েছিলেন তাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখন যারা বলছেন দ্বিতীয় স্বাধীনতা, তাদের তো এই ধরনের কোনো মাস্টার প্ল্যান নেই। তারা তো কখনো আন্দোলনের সময় বলেননি যে জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে।
তারা কখনো আন্দোলনের সময় বলেননি যে আমরা একটা নতুন স্বাধীনতার জন্য যুদ্ধ করছি, দ্বিতীয় স্বাধীনতার জন্য যুদ্ধ করছি। তারা কখনো বলেননি যে আমরা স্বাধীনতা লাভ করার পর আমাদের সংবিধান পরিবর্তন হবে, নতুন সংবিধান রচিত হবে, আমরা রাষ্ট্র সংস্কার করব, সবকিছু নতুন করে করব। এবং এই কাজ করার জন্য আমাদের এই প্ল্যান আছে, পরিকল্পনা আছে, আমাদের এই ধরনের প্রস্তুতি আছে, আমাদের এই ধরনের লোক আছে, এই আমাদের প্রধান সেনাপতি, এই আমাদের অমুক, এই